আচ্ছা, গত ক্লাস পর্যন্ত আমরা দেখছিলাম যে আসলে কীভাবে সমান সংখ্যক বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হয়। আজকে আমরা দেখব যে এই রিলেটেড আসলে গত ক্লাসে একটা সাথে সাথেই আমাদের এই সমস্যাটা সমাধান করা উচিত ছিল যে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত হবে। 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফলটা আমরা অলরেডি একটা উদাহরণ দেখে আসছিলাম যে এটা ছিল 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর এটা হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে কি দেখতে পাচ্ছি যে 4টা 9, মানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার জন্য 4টা 9 হয় আর হচ্ছে সবার বামে 10 বসাতে হবে। তাহলে এটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুইটা একসাথে যোগ করলে অবশ্যই 4টা 9 হবে আর সবার বামে 10 বসাবো। ঠিক আছে? যদি এটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হতো, তাহলে 3টা 9 মনে রাখতে হবে। 5 অঙ্কের বেলায় 4টা 9, 4 অঙ্কের বেলায় 3টা 9, 3 অঙ্কের বেলায় 2টা 9, 2 অঙ্কের বেলায় 1টা 9 আর 1 অঙ্কের বেলায় পুরো 9 বসবে না, মানে 0টা 9। আচ্ছা, এবার আসি আমরা পরের প্রশ্নে। যদি ব্যাপারটা এরকম হয় যে সমান সংখ্যক বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করা, তখন আমাদের ব্যাপারটা কীরকম হবে একটু অ্যানালাইসিস করি আমরা। যে 9 থেকে 1 বিয়োগ করলে 8 হয়, মানে 1 অঙ্কের এক বৃহত্তম সংখ্যা থেকে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতেছি আমরা, তাহলে 8 হলো। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতেছি, তাহলে এখানে রেজাল্ট কি আসলো যে 9 থেকে 0 বিয়োগ করলে 9 আর সবার বামে 9 থেকে 1 বিয়োগ করলে 8। আচ্ছা, এটা হলো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর এটা হলো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে রেজাল্ট কি আসলো? 9 থেকে 0 বিয়োগ করলে 9, 9 থেকে 0 বিয়োগ করলে 9, 9 থেকে 1 বিয়োগ করলে 8। আচ্ছা, এটা হলো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলাম, বিয়োগ করলে 4 অঙ্কের জন্য রেজাল্ট আসলো 8, 9, 9, 9। এটা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে বিয়োগ করলাম, বিয়োগ করলে আমাদের এই রেজাল্ট আসলো। একটু যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে কি দেখা যাচ্ছে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যখন আমি বিয়োগ করব তখন আমাদের 4টা 9 লিখতে হবে। 4টা 9, 5 অঙ্কের বেলায় 4টা 9 লিখতে হবে আর সবার বামে 8 লিখতে হবে। 4 অঙ্কের বেলায় 3টা 9 লিখতে হবে, সবার বামে 8 লিখতে হবে। 3 অঙ্কের বেলায় 2টা 9 লিখতে হবে, সবার বামে 8 লিখতে হবে। 2 অঙ্কের বেলায় 1টা 9 লিখতে হবে, সবার বামে 8 লিখতে হবে। আর 1 অঙ্কের বেলায় 0টা 9, মানে কি কোনো 9ই থাকবে না, শুধুমাত্র 8 লিখলেই হবে। আমরা যখন আগের অঙ্কটায় দেখছিলাম যোগের বেলায়, তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে যখন একই সংখ্যক মানে সমান সংখ্যক বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা যখন আমরা যোগ করি, তখন যত অঙ্কের বৃহত্তম সংখ্যা হয় তার থেকে 1 কম, মানে কি 5 অঙ্ক হইলে তখন 4টা 9 লিখতে হইতো আর সবার বামে 10 লিখতে হতো। পার্থক্য শুধু এটাই, যোগের বেলায় আমার সবার বামে 10 লিখতে হয়, কিন্তু বিয়োগের বেলায় সবার বামে 8 লিখতে হয়। এটাই হচ্ছে পার্থক্য। তাহলে এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, এবার আমরা একটু কিছু প্রশ্ন দেখি। 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। তাহলে আমাদের কী হবে, 4 অঙ্ক, একটু খেয়াল রাখতে হবে, 4 অঙ্ক, তাহলে একটা কম হবে 9, 3টা 9 হবে। আর যেহেতু পার্থক্য মানে বিয়োগ, তার মানে এটা হবে 8। এরপর আসি, তাহলে এটার উত্তর হবে খ নাম্বারটা। পরের অঙ্কটা আসি, 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, তার মানে 6 অঙ্কের বৃহত্তম ও 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? তাহলে 6 অঙ্ক একটু বুঝতে হবে। আমরা যদি এটা প্রশ্ন না, আনসার অপশন না দেখেই আমরা এটাকে একটু চিন্তা করি, কত হতে পারে? 6 অঙ্কের বৃহত্তম, তার মানে 5টা 9 হবে ডান দিকে আর সবার প্রথমে মানে বাম দিকে, সবার বাম দিকে হবে কি পার্থক্য যেহেতু, তাহলে 8 বসবে। এবার আমরা এটার অপশনগুলো দেখি। তাহলে 6 অঙ্কের 5টা 9 বসবে, তাহলে এখানে 5টা 9 আছে, তারপরে সবার বামে 8 আছে, তার মানে পার্থক্যের জন্য 8 বসে, সবার বামে 6 অঙ্কের জন্য এখানে বসবে 5টা 9। তাহলে কোনো এই অপশনটা ভুল, এইটাও ভুল, 5টা 8 তো হবেই না, এইখানে 3টা 9 আছে, এটা তো হবেই না, তার মানে সবার ডানে হবে 5টা 9 আর সবার বামে হবে
শুধুমাত্র 8। কেন? পার্থক্যের বেলায় আমরা জানি যে সবার বামে 8 বসে। পরের অঙ্কটা দেখি। ক্ষুদ্রতম সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যা বিয়োগ করার সময় ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা বৃহত্তম সংখ্যার একটা ডিজিট অঙ্ক যদি কম হলে বিয়োগফল সবসময় 1 হয়। কীরকম? আমি ক্ষুদ্রতম সংখ্যা থেকে বৃহত্তম সংখ্যা বিয়োগ করব, আর বিয়োগ করার সময় ক্ষুদ্রতম সংখ্যা থেকে যদি বৃহত্তম সংখ্যাটা একটা ডিজিট কম থাকে, একটা ডিজিট কম মানে যেমন এটা হচ্ছে 2 অঙ্কের, এটা হচ্ছে 1 অঙ্কের, এটা 3 অঙ্কের, এটা 2 অঙ্কের, এটা হচ্ছে 4 অঙ্কের, এটা 3 অঙ্কের, এটা হচ্ছে 5 অঙ্কের, এটা হচ্ছে 4 অঙ্কের, এটা 6 অঙ্কের, এটা হচ্ছে 5 অঙ্কের। তাহলে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, উপরেরটা হচ্ছে ক্ষুদ্রতম, নিচেরটা হচ্ছে বৃহত্তম, আর ডিজিটের পার্থক্য 1। ডিজিটের পার্থক্য সবগুলোর মধ্যে উপরেরটাতে একটা বেশি, নিচেরটা একটা কম। এইসব ক্ষেত্রে আমাদের বিয়োগফলটা সবসময় কত হয়? সবসময় হয় 1। তারপরে হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর। অন্তর মানে কি? মানে হচ্ছে বিয়োগফল। তাহলে আমাদের এই যে উপরেরটাতে 5টা অঙ্ক থাকবে, নিচেরটাতে 4টা অঙ্ক থাকবে, এমনকি নিচেরটা হবে বৃহত্তম সংখ্যা, উপরেরটা হবে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে অবশ্যই এইটার আনসার হবে 1, কারণ আমরা সব দেখে আসছি যে যদি উপরেরটা একটা ডিজিট বেশি থাকে এবং নিচেরটাতে একটা ডিজিট কম থাকে, উপরেরটাতে ক্ষুদ্রতম আর নিচেরটা হচ্ছে বৃহত্তম হয়, তাহলে এগুলোর বিয়োগফল বা অন্তর সবসময় 1 হয়। এছাড়া 209,014 এবং 93,709 অন্তর কত? এই সকল ক্ষেত্রে আমাদের সরাসরি অঙ্কটাকে বিয়োগ করতে হবে। আমাদের বিয়োগের যে ধারণাটা ওইটা এখানে অ্যাপ্লাই করতে হবে। 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? তাহলে প্রথমেই আমাদেরকে কী করতে হবে? এই যে ডিজিটগুলো আছে এগুলো দিয়ে আগে বৃহত্তম সংখ্যাটা বানাতে হবে। তাহলে 0, 1, 2 এবং 3 এটা দিয়ে বৃহত্তম সংখ্যা হচ্ছে, প্রথমে বড় সংখ্যাগুলো, বৃহত্তম সংখ্যা লেখার নিয়মটা কি? যে বড় সংখ্যাগুলো আগে লিখতে হবে। যেমন 3কে আগে বসাইতে হবে, তারপর 2কে বসাইলাম, তারপর 1 বসাইলাম, তারপর 0 বসাইলাম। ক্ষুদ্রতম সংখ্যাটা কি? ক্ষুদ্রতম সংখ্যার বেলায় শূন্যগুলো সবার আগে ছোট সংখ্যাগুলো লিখতে হবে। এখন কথা হচ্ছে এইটাকে এখানে তো সবার আগে 0 ছোট সংখ্যা, কিন্তু এখানে তো 1 লিখছে। একটা জিনিস দেখেন যে যদি আমি সবার আগে 0 লিখি তাহলে এটা হবে কীরকম? 0, 1, 2, 3। আচ্ছা, কোনো সংখ্যার আগে বা কোনো সংখ্যার বামে যদি আমি 0 বসাই তাহলে তো ওইটার ভ্যালু থাকে না, তখন এটা হয়ে যাবে শুধুমাত্র 123। তার মানে 123 মানে কি? 123 মানে হইতেছে এটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট হইলে হবে না, আমাকে সবগুলো অঙ্কই ব্যবহার করতে হবে। 0, 1, 2, 3 এই সবগুলো অঙ্কই ব্যবহার করতে হবে। এই জন্যই যখন 0 দিয়ে আমি ক্ষুদ্রতম সংখ্যা বানাবো তখন কী করতে হবে? এইটার ইমিডিয়েট যে বড় আছে, মানে কি এইটার থেকে বড় আছে, 0 থেকে যে বড় আছে ওকে আগে দিতে হবে। তাহলে 1, 0, 2, 9, এই জন্য 1, 0, 2, 9। তাহলে প্রথমে 0 দেওয়া যাবে না, 1, 0, 2, 9 এটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। ওকে, আমি বৃহত্তম সংখ্যাও পাইলাম, ক্ষুদ্রতম সংখ্যাও পাইলাম। এবার জাস্ট এটাকে কী করতে হবে? ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগফল বের করতে হবে। তাহলে 3, 2, 1, 0 বিয়োগ হচ্ছে 1, 0, 2, 9, 2, 3 বিয়োগ করবো, যে রেজাল্টটা হয় সেটাই হবে আমাদের আনসার। এরপরে আসি বর্গের অন্তর। বর্গের অন্তর জিনিসটা কি? যে বর্গ মানে কি? যে একই সংখ্যাকে ওইটা দিয়ে গুণ করলে যেটা হয়, যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের বিয়োগ করলে যে সংখ্যা পাওয়া যায় ওই ক্রমিক সংখ্যা দুটিকে যোগ করলেও একই সংখ্যা পাওয়া যায়। যেমন 2 ও 3-এর যোগফল এবং তাদের বর্গের অন্তর। 2 ও 3-এর যোগফল এবং তাদের বর্গের অন্তর সমান হবে। কীরকম? 2 যোগ 3 সমান 5। আবার যদি আমি বর্গে করি 3 স্কোয়ার বিয়োগ 2 স্কোয়ার সমান 3-এর স্কোয়ার মানে 9, 2-এর স্কোয়ার মানে 4। তাহলে 9 থেকে 4 বিয়োগ করলেও 5 হয়। তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যোগ করলে যা হয়, সংখ্যা দুটো যোগ করলে যেই সংখ্যাটা পাওয়া যায় আর এদেরকে বর্গ করলে যে সংখ্যা পাওয়া যায় দুইটাই বর্গ করলে, বর্গ করার পর বিয়োগ করলে যে সংখ্যাটা পাওয়া যায় এই দুইটা সংখ্যাই সেম হবে। যেমন 2 আর 3 যোগ করে পাইছি 5, আবার 3-এর স্কোয়ার থেকে 2-এর স্কোয়ার বিয়োগ করে
5 তার মানে বর্গের বিয়োগফল আর নর্মালি তাদের যোগফল সেম হবে। আরেকটা যদি আমরা উদাহরণ দেখি, 3 আর 4-এর যোগফল, 3 আর 4-এর যোগফল হচ্ছে 7। তাহলে বিয়োগ করি তো, বর্গের বিয়োগ 4 স্কোয়ার বিয়োগ 3 স্কোয়ার 16 - 9 = 7। তাহলে দেখা গেল যে যোগ করলে যা হয় এটার বর্গের বিয়োগফলও তাই হয়। আচ্ছা, এবার আমরা এই রিলেটেড একটা অঙ্ক দেখি যে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 47। দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর যদি 47 হয়, বড় সংখ্যাটি কত? এদের বর্গের অন্তর মানে কি? সংখ্যা দুইটাকে বর্গ করার পর বিয়োগ করলে যে সংখ্যাটা হয় সেটা 47 দেওয়া আছে। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে ওই সংখ্যা দুটো যোগ করলে 47 হবে, কারণ আমরা অলরেডি দেখে আসছি যে বর্গের অন্তর যেটা হয় সেটা বা তাদের যোগ করলে ওইটাই হয়। তাহলে এখন 47 কোন কোন সংখ্যা যোগ করলে 47 হইতে পারে? 47-এর মাঝে দুইটা ক্রমিক সংখ্যা হচ্ছে 23 আর 24, যাদের মাঝে বড় সংখ্যাটা হচ্ছে 24। তাহলে আমাদের আনসার হবে 24। এইটাকে একটা শর্টকাটে টেকনিকে সমাধান করা যেতে পারে। যেমন বড় সংখ্যাটি কীভাবে বের করে? বর্গের অন্তর যোগ 1/2। বর্গের অন্তর যোগ 1/2। তাহলে বর্গের অন্তর দেওয়া আছে 47, 47-এর সাথে 1 যোগ করবো, যোগ করে 2 দিয়ে ভাগ দিব। 47 যোগ 1/2, তাহলে 47 আর 1 যোগ করলে 48 হয়। 48-কে 2 দিয়ে ভাগ করলে হয় 24। এই রিলেটেড একটা আরেকটা ম্যাথ আছে আমাদের, এটা একটু দেখি। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হচ্ছে 93। তাহলে সংখ্যা দুইটাকে আমাদের বের করতে হবে, অন্তর দেওয়া আছে, বর্গের অন্তর হচ্ছে 93। এখন এইটাকে আমরা শর্টকাটেও বের করতে পারি, অথবা আমরা এখান থেকে অপশনগুলোকে অ্যানালাইসিস করে বের করতে পারি কোন দুইটা অপশন যোগ করলে আসলে 93 হয়। 46 47 যোগ করলে 93 হয়, 44 45 যোগ করলে 93 হয়, নাকি 43 44 নাকি 50 51 যোগ করলে 93 হয়। কারণ আমরা তো জানি বর্গের অন্তর মানেই হচ্ছে যে ওই সংখ্যাগুলো যোগ করলে ওইটাই হবে। তাহলে 46 আর 47 যোগ করলে হয় 93। তারপরে প্রশ্নটা দেখি, দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 63, ছোট সংখ্যাটা কত? তাহলে বর্গের অন্তর দেওয়া আছে, ছোট সংখ্যাটা বের করতে হবে। ছোট সংখ্যাটা বের করার জন্য আমরা এখানে শর্টকাট টেকনিকটা ব্যবহার করব। আমরা দেখছিলাম যে বড় সংখ্যাটা বের করার জন্য কী করতে হয়? বর্গের অন্তর যোগ 1/2। তাহলে শর্টকাট টেকনিকে ছোট সংখ্যাটা বের করার জন্য যে নিয়মটা সেটা হচ্ছে বর্গের অন্তর বিয়োগ 1/2। তাহলে বর্গের অন্তর দেওয়া আছে 63, 63 থেকে 1 বিয়োগ করবো, 2। তাহলে 63 থেকে 1 বিয়োগ করলে 62 হয়। 62-কে যখন 2 দিয়ে ভাগ দিব তখন আমাদের আনসার হবে 31 বা 31। সুতরাং ছোট সংখ্যাটা হবে 31। ঠিক আছে, আজকের ক্লাসে এতটুকুই থাকুক। নেক্সট ক্লাসে আমরা বাকি আবার এরপর থেকে দেখব।